আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রির মধ্যে যে তোমাদের 13 অধ্যায়টা আছে অর্থাৎ জীবাশ্ম, এটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে হচ্ছে আলোচনা করব। এই অধ্যায় থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ সৃজনশীল খুবই কম আসে। তোমাদের আসতে পারে হচ্ছে তোমাদের যে কোনো একটা অধ্যায় তোমাদের টাফ অধ্যায় থেকে, অর্থাৎ হচ্ছে তোমাদের 3, 4 অথবা 5, 6, 7 এরকম অধ্যায় থেকে কিন্তু তোমাদের মিক্স করে এই অধ্যায়ের সাথে কিন্তু তোমাদের দিতে পারে। কোথায় দিতে পারে? তোমাদের খতে আসতে পারে। এই অধ্যায়ে যে তোমাদের জ্ঞানমূলক আছে, অনুধাবন আছে, যা যা আছে এগুলি কিন্তু তোমাদের খতে আসতে পারে, কিন্তু এই অধ্যায়টা তেমন একটা ইম্পর্টেন্ট না। যদিও ইম্পর্টেন্ট না, তারপরে তোমাদের একটু পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাসের মধ্যে এটা দেওয়া। ওকে, তোমাদের এগুলি কমপ্লিট করে হচ্ছে যা সিকিউ থাকবে ওই সিকিউ গুলি নিয়ে কিন্তু তোমাদের সাথে ফার্স্টে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে বেসিক পড়বো, বেসিক থেকে হচ্ছে আমরা সিকিউতে যাব। ওকে, তাহলে আমাদের বেসিকের মধ্যে ফার্স্টে জানতে হবে যে কি কি আছে। তোমাদের বোর্ড বইটা যে আছে তোমরা ওইখান থেকে কোনো পরে স্কিপ করতে পারবে না, কারণ এই অধ্যায় থেকে তোমাদের মনে করো 400-500টার মতো তোমাদের এমসিকিউ আছে। আর তোমাদের যদি এমসিকিউ তো তোমরা যদি ফুল মার্কটা তুলতে চাও, তাহলে এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। কারণ এই অধ্যায়ের মধ্যে তোমাদের এমসিকিউ যা যা আছে অনেক বেশি আছে, তথ্য বেশি পরিমাণে দেওয়া। সো এই অধ্যায়টা মাস্ট। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম। খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায় হচ্ছে আমাদের 11 অধ্যায়, সরি 11 অধ্যায়। ওকে, তো জীবাশ্ম, জীবাশ্মের মধ্যে আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেগুলি হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস তার মানে তোমাদের বইটা খুলতে দেখবা তোমাদের ফার্স্টে যে লেখাগুলি আছে সেগুলি হচ্ছে ফার্স্টে তোমাদের বলছে প্রাকৃতিক গ্যাস নিয়ে, এবং এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে। ক্লিয়ার? তাহলে চলো প্রাকৃতিক গ্যাস ফার্স্টে পড়ি। হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। ওকে, এখন প্রাকৃতিক গ্যাসের মধ্যে তোমাদের কি কি থাকে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে মনে রাখবা তোমার প্রধান উপাদান হচ্ছে মিথেন। বইয়ের মধ্যে দেওয়া আছে প্রধান হচ্ছে তোমাদের মিথেন। প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে তোমাদের মিথেন, এবং এই মিথেনের পরিমাণ 80%। মিথেনের পরিমাণ হচ্ছে তোমাদের 80%। তারপর তোমাদের আছে হচ্ছে ইথেন, যেটা হচ্ছে তোমাদের 7%। তারপর হচ্ছে প্রোপেন, যেটা তোমাদের 6%। দেন তোমাদের আছে হচ্ছে বিউটেন ও আইসোবিউটেন। বিউটেন ও আইসো বিউটেন, পরিমাণ হচ্ছে 4%। ক্লিয়ার? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, দেন পেন্টেনের পরিমাণ হচ্ছে 3%। পেন্টেনের পরিমাণ আছে হচ্ছে আমাদের 3% পেন্টেন। এগুলি তো তোমাদের পড়তেই হবে। সাথে তোমাদের পড়তে হবে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদের জানতে হবে যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তার মধ্যে কিন্তু 99.99% হচ্ছে মিথেন। 99.99% হচ্ছে মিথেন। লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমার আসতে পারে বাংলাদেশে যা পাওয়া গেছে গ্যাস, বাংলাদেশে যা পাওয়া গেছে তার মধ্যে হচ্ছে 99.99% মিথেন। মিথেন, ঠিক আছে? মিথেনের সংজ্ঞা হচ্ছে CH4। CH4। ওকে, তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে এগুলি আসতে পারে। এগুলি কি কি পড়ছি আমরা? ফার্স্টে দেখছি হচ্ছে জীবাশ্ম। জীবাশ্মের মধ্যে থেকে তোমাদের ফার্স্টেই বলছি যে কি কি আসতে পারে। সৃজনশীলে তোমাদের দুইটা চ্যাপ্টার একসাথে কম্বিনেশন করে তোমাদের সিকিউ করতে পারে তোমাদের কোশ্চেনের মধ্যে। ম্যাক্সিমাম আসবে হচ্ছে ক, খ, এমসিকিউ। ওকে, সো তোমরা যদি 80 আপ 90 আপ বা তোমরা যদি 100-তে 100 পাইতে চাও, তাহলে এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে আবার ওরা কি করে হচ্ছে কঠিন চ্যাপ্টারগুলি স্কিপ করে দেয়, যেগুলি সহজ ওইগুলি পড়ে। তো তোমাদের জন্য সহজ তো এটাই। তো তোমাদের জন্য যারা হচ্ছে এরকম ফাঁকিবাজি করো তারা কিন্তু এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করতে পারবা না। ক্লিয়ার? এখন দেখো
জীবাশ্ম মধ্যে ফার্স্টে আমরা পড়ছি প্রাকৃতিক গ্যাস, এখানে বোঝানোর মতো কিছুই নেই, জাস্ট মুখস্থ কথাবার্তা। ফার্স্টে আছে হচ্ছে মিথেন 80%, ইথেন 7%, প্রোপেন 6%, বিউটেন ও আইসোবিউটেন হচ্ছে আমাদের 4%, পেন্টেন 3%। এবং বাংলাদেশে যে সমস্ত গ্যাস পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাস, তার মধ্যে মিথেনের পরিমাণ 99.99%, সবচেয়ে বেশি মিথেন পাওয়া গেছে। এখন আমরা দেখবো হচ্ছে পেট্রোলিয়ামের উপাদান ও পৃথকীকরণ। পেট্রোলিয়াম টেক্সট বইটা খুলে দেখবা, ফার্স্টে এই টপিক নিয়ে কথা বলছে, দেন সেকেন্ড টপিক ছিল হচ্ছে পেট্রোলিয়ামের উপাদান ও পৃথকীকরণ, ঠিক আছে। এখন আমরা দেখবো পেট্রোলিয়ামের পৃথকীকরণ ও উপাদান সমূহ। দেন পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও পৃথকীকরণ পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও পৃথকীকরণ। যেহেতু আমরা পেট্রোলিয়ামের উপাদান ও পৃথকীকরণ নিয়ে আলোচনা করতেছি, তার মানে আমাদের ফার্স্টে জানতে হবে যে পেট্রোলিয়াম কি। মনে রাখবা, যে পেট্রোল বা যে পেট্রোলিয়াম তোমাদের খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। কারণ তুমি যদি একটা তেলকে যদি খনি থেকে সরাসরি নাও, দেখবা ওইখানে তোমাদের তেলের সাথে অনেক হচ্ছে ধুলাবালি, ডাস্ট, দেন তোমাদের কিছু তোমাদের পাথর, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, এগুলি কিন্তু জমা থাকবে। পরে ওইগুলি কি করতে হবে, তোমাদের ছেঁকে নিয়ে তারপর এটা পরিশোধিত করতে হবে। ফার্স্টে ছিল অপরিশোধিত, দেন আমরা পাবো হচ্ছে পরিশোধিত পেট্রোল। ক্লিয়ার? তার মানে যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায়, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায়, তাকে আমরা বলি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বা অপরিশোধিত তেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। কেন অপরিশোধিত তেল আমরা একটু আগে কিন্তু এক্সপ্লেন করছি। যদি তুমি কোনো পেট্রোলিয়াম বা পেট্রোলকে যদি খনি মানে কি, যেখান থেকে ওর উৎপন্ন, যেখান থেকে ওকে পাওয়া যাবে, ঠিক আছে, তার মানে যেখান থেকে আমরা ওকে পাবো, খনি থেকে যদি আমরা তাকে সরাসরি নেই, তাহলে ওইটার মধ্যে কি থাকবে, বিভিন্ন খনি, তোমাদের পাথর থাকবে, দেন তোমাদের এখানে ডাস্ট থাকবে, ময়লা থাকবে, ওইগুলি বিভিন্ন আরো জৈব পদার্থ থাকবে, ওইগুলি ছেঁকে নিয়ে তারপর আমরা ওইটাকে পাবো হচ্ছে পরিশোধিত তেল। এখন এটা যেহেতু আমরা একদম সরাসরি নিছি, তাই এটা হচ্ছে আমাদের অপরিশোধিত তেল। ক্লিয়ার? ওকে, এখন আসো নেক্সট টপিক, পেট্রোলিয়ামের এখন উপাদান সমূহ আমরা দেখব। ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস। ফার্স্টেই দেখবো হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস।
পেট্রোলিয়াম গ্যাস। এখন এই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে তোমাদের কি কি থাকবে? পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে তোমাদের কি কি থাকবে? পেট্রোলিয়াম গ্যাসে তোমাদের কি কি থাকবে? ফার্স্টে মনে হয় তোমাদের এখানে অনেকগুলো উপাদান দিছে, যেমন হচ্ছে তোমাদের পেট্রোলিয়াম গ্যাস, দেন তোমাদের হচ্ছে ডিজেল, দেন তোমাদের কেরোসিন, পিচ, আর অনেক কিছু তোমাদের উপাদান দিছে। এইগুলি একটু কষ্ট করে মাথার মধ্যে রাখতে হবে, না হলে তোমরা ভুলে যাবা কোনটা কি, কোত্থেকে কি লিখবো। তাহলে তোমরা এমসিকিউর মধ্যে কিন্তু আন্ডা পাবা, এমসিকিউতে কিন্তু ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবা না। ওকে, তাহলে ফার্স্টে চলো পেট্রোলিয়াম গ্যাস। এখানে মনে রাখতে হবে যে এখানে তোমাদের কিছু নির্দিষ্ট জিনিস আছে, যেমন ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা, কত ভাগ আছে, এবং কি করলে তরলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এর স্ফুটনাঙ্ক কত, এর স্ফুটনাঙ্ক কত, ক্লিয়ার। তারপর দেখবো হচ্ছে কার্বনের সংখ্যা। তার মানে আমরা ফার্স্টে লিখবো এর স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখবা এর হাইড্রোকার্বন এর অণুতে কার্বন সংখ্যা কত? হাইড্রোকার্বনের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4, 1 থেকে 4। ঠিক আছে, এই হাইড্রোকার্বন অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4। দেন দেখবা কত ভাগ পেট্রোলিয়াম থাকে, কত ভাগ পেট্রোলিয়াম থেকে? শতকরা 2 ভাগ, শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম দেন আসো এখানে এটাকে তুমি চাপ প্রয়োগ করলে, যদি তুমি পেট্রোলিয়াম গ্যাসকে যদি তুমি চাপ প্রয়োগ করো, এটা গ্যাস থেকে কি হবে, এটা কিন্তু গ্যাস থেকে হচ্ছে আমরা তরল পাবো, অর্থাৎ গ্যাস থেকে তরলে পরিণত হবে। ক্লিয়ার, গ্যাস থেকে তরলে পরিণত হবে, এবং এটাই পরে আমরা রান্নার কাজে ব্যবহার করব, সিলিন্ডারে ইউজ করব, সিলিন্ডারে ইউজ করব। তার মানে আমরা লিখতে পারি গ্যাসকে চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, এবং আরেকটা জানি যে তরলে যে পরিণত হবে এটাকে আমরা পাবো হচ্ছে এলপিজি গ্যাস হিসেবে আমরা ব্যবহার করব। এবং এই এলপিজি এর পূর্ণরূপটা তোমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে এটা পূর্ণরূপ হচ্ছে আমাদের লিকুইফাইড মানে কি, LIQ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এটা কি কাজে আসে দেখো, এর স্ফুটনাঙ্ক আমরা জানি। এখন তোমাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে আপু স্ফুটনাঙ্ক কাকে বলে। মনে রাখবা স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের, দেখো 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 স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঠিক আছে, স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের বাষ্পীভবন, বাষ্পীভবন বাষ্পীভবন প্লাস ঘনীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন একসাথে করে আমরা যা পাই সেটাই হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। এখন বাষ্পীভবন কাকে বলে? ধরো তুমি হচ্ছে চুলার মধ্যে কি করছো, গরম পানি দিছো, গরম পানিকে তুমি হচ্ছে এলপিজি সিলিন্ডার যদি তুমি ইউজ করে থাকো তাহলে তো আরো ইজি, কারণ আমরা জানি যদি কোনো গ্যাসকে হচ্ছে তুমি চাপ প্রয়োগ করো সেটা হচ্ছে তরলে পরিণত হবে,
তরলে পরিণত হলে সেটা কি আর গ্যাস আকারে থাকতে পারবে? ওইটা কি যেতে পারবে? যাইতে পারবে না। ওটা কি করতে হবে? একটা পাত্রের মধ্যে তোমাদের প্রবেশ করাতে হবে। কোন পাত্রের মধ্যে প্রবেশ করাবা? যেহেতু এটা তোমাদের একটা গ্যাসকে তুমি তরলে পরিণত করছো, সেক্ষেত্রে তোমাকে এটা প্রবেশ করাতে হবে হচ্ছে কি এলপিজি গ্যাস সিলিন্ডারে প্রবেশ করাবা। ঠিক আছে, এলপিজি গ্যাসকে তরলে পরিণত করে সিলিন্ডারে প্রবেশ করাবা, যাকে আমরা কি করতে পারি? রান্নার কাজে ব্যবহার করতে পারি। আবার তোমরা এখানে অনেক বলতে পারো যে হচ্ছে এলপিজি এর ফুল মিনিং আমরা লিখতে পারি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম জেল। জেল হচ্ছে তোমাদের দেখবা তোমাদের রেস্টুরেন্টের মধ্যে কিন্তু অনেকের কাজে লাগে জেল, ওইটা হচ্ছে জেল হিসেবে ইউজ করে। ঠিক আছে, জেলও বলতে পারো, গ্যাসও বলতে পারো, বাট গ্যাস হচ্ছে তোমাদের এক্সামের মধ্যে আসে, প্লাস তোমাদের টেক্সট বইয়ের মধ্যে কিন্তু গ্যাসই লেখা। ঠিক আছে, তাহলে দেখো বাষ্পীভবনে ছিলাম। তুমি যদি কোনো পাত্রে তরল কোনো কিছু তুমি গরম পানি, চিন্তা করো তুমি একটা পাত্রে গরম পানি দিছো, ওটা কি হচ্ছে? গরম হচ্ছে, তাপ প্রয়োগ হচ্ছে, যার ফলে কি হইতেছে? গরম হইতেছে। এবং দেখবা কিছু সময় পর ও যখন বলক আসবে, বলক আসার পরে কিন্তু ও আবার গরম হইতেই থাকবে, কিন্তু থামবে না। যদি তুমি ওরা তাপ প্রদান করে থাকো, তাহলে দেখবা উপরে একটা বাষ্পের মতো যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের বাষ্পীভবন। ঠিক আছে, আবার তোমরা যদি একটা বৃষ্টির কথা চিন্তা করো, অনেক যদি গরম পড়ে, প্রচন্ড গরমের মধ্যে দেখবা অনেক তোমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়, তারপর তোমাদের নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এগুলি দেখবা, এগুলি হচ্ছে আমাদের, বলছিলাম যদি কোনো গ্যাস বাষ্পীভবন আকারে চলতে থাকে, সেটা হচ্ছে আমাদের বাষ্পীভবন। এবং এই বাষ্পগুলো কি? আচ্ছা ধরো তোমাদের হচ্ছে সমুদ্রের মধ্যে সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়ার ফলে ওর নিশ্চয়ই হচ্ছে তাপ উৎপন্ন হয়, পানিটা গরম থাকে, ফলে কি হয়? বাষ্পের মতো উপরে কণাগুলি উপরে উঠতে থাকে, এবং এক পর্যায়ে দেখবা ওই কণাগুলি যদি উপরে উঠে, ওগুলি কি করে? উপরে মেঘের মতো জমা করে। ওই বাষ্পের কণাগুলো উপরে মেঘের মতো জমা করে, মানে ঘন হয়, প্রত্যেকটা কণা একটা অপরের সাথে মিশে গিয়ে ঘন হতে শুরু করে, মেঘের মতো সৃষ্টি করে, এবং ওইটাই হচ্ছে আমাদের ঘনীভবন। সেটাই হচ্ছে আমাদের ঘনীভবন। এবং এটাকে আমরা নাম দিয়ে থাকি স্ফুটনাঙ্ক, এটাকে নাম দিয়ে থাকি হচ্ছে স্ফুটনাঙ্ক, অর্থাৎ বাষ্পীভবন আর ঘনীভবন দুইটা একসাথে আমরা বলি স্ফুটনাঙ্ক। এখন তুমি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে হচ্ছে দেখবা যে তোমার পানি ফুটতেছে, তারপর দেখবা হচ্ছে ও বাষ্পের আকারে উপর দিকে উঠতেছে, আবার কি করতেছে দেখবা পাত্রের গায়ে হচ্ছে। আরেকটা তোমাদের উদাহরণ আছে, সেটা ঘনীভবনে তুমি যদি কোনো ঠান্ডা কিছু, অর্থাৎ বরফ যদি তুমি একটা গ্লাসের মধ্যে নাও, দেখবা বরফের গ্লাসের গায়ের মধ্যে কিন্তু পানির ফোঁটা জমা হচ্ছে শুরু করতেছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ঘনীভবন। বুঝতে পারছো? তাহলে আমরা বাষ্পীভবন আর ঘনীভবনকে একসাথে লিখতে পারি হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, আর হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4। হাইড্রোকার্বন হচ্ছে তোমাদের হাইড্রোজেন ও কার্বনের সমবায়ে যে আমরা যৌগ পাই, সেটাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন যৌগ। এবং ওই হাইড্রোকার্বন যৌগের মধ্যে নিশ্চয়ই যেহেতু হাইড্রোজেন ও কার্বন আছে, তাই এখানে বলছে যে কার্বনের সংখ্যা 1 থেকে 4। হাইড্রোজেনের সংখ্যা আমরা তো জানি হাইড্রোজেন 1, ওটা তো থাকি। আবার এখানে দেখো শতকরা বলছে যে 2 ভাগ পেট্রোলিয়াম থাকে, মানে কি শতকরা 100 ভাগের মধ্যে তোমাদের 2 ভাগ মাত্র পেট্রোলিয়াম থাকবে। দেন দেখো গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, এবং এই তরলটা যদি তুমি সিলিন্ডারে প্রয়োগ করো, সিলিন্ডারের মধ্যে ঢুকাও, সেটা হচ্ছে আমাদের এলপিজি গ্যাস আকারে আমরা পাবো, বা এলপিজি জেল আকারে আমরা পাবো। ঠিক আছে, এলপিজি গ্যাসের ফুল রূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর স্ফুটনাঙ্ক তো বলেই দিচ্ছি। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস। ক্লিয়ার? ওকে, যদি তোমরা এখন এটা বুঝে থাকো, এখন আসো পেট্রোল পেট্রোল বা গ্যাসোলিন। এখন আসো পেট্রোল বা গ্যাসোলিন। পেট্রোল বা গ্যাসোলিন, গ্যাসোলিন, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এর আগে পড়ছিলাম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, এখন পেট্রোল বা গ্যাসোলিন। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। কার্বন সংখ্যা হচ্ছে, এটার মধ্যে হাইড্রোকার্বন সমূহের মধ্যে কার্বন সংখ্যা কার্বন সংখ্যা 5 থেকে 10।
5 থেকে 10 এবং গ্যাসোলিন, এটা গ্যালিন লিখছি কেন, এটা হবে গ্যাসোলিন। গ্যাসোলিন এখানে পেট্রোল থাকবে তোমাদের 5 ভাগ। পেট্রোল থাকবে 5 ভাগ, ঠিক আছে। তার মানে স্ফুটনাঙ্ক 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, কার্বন সংখ্যা 5 থেকে 10, পেট্রোলিয়াম থাকবে হচ্ছে 5 ভাগ, পেট্রোল থাকবে 5 ভাগ। আরেকটা হচ্ছে তোমরা এটাকে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারো, যানবাহনের জ্বালানি হিসেবে। যেমন তোমাদের হচ্ছে সিএনজির মধ্যে যে ইঞ্জিন থাকে, তারপর তোমাদের মোটর সাইকেলের মধ্যে যে তোমাদের হচ্ছে দেখবা যে অটোরিকশা যেগুলো আছে সেখানে তোমাদের মোটর থাকে, দেন তোমাদের প্লেন, এরোপ্লেন, তোমাদের জাহাজ, লঞ্চ, প্রত্যেকটার মধ্যে কি জ্বালানি হিসেবে এই পেট্রোল ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহৃত হয়। ওকে, এখন আসো ন্যাপথাতে। ন্যাপথা এর কার্বন সংখ্যা হচ্ছে 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14। কার্বন কার্বন সংখ্যা 7 থেকে 14। ওকে, কার্বন সংখ্যা 7 থেকে 14। আর এটার মধ্যে থাকে 10 ভাগ ন্যাপথা। কত ভাগ? 10 ভাগ ন্যাপথা থাকে। 10 ভাগ ন্যাপথা থাকে। ক্লিয়ার? এটাকে কোথায় ব্যবহার করে জানো? এটাকে ব্যবহার করা হয়েছে শিল্প কারখানায়। ওখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দেখবা বিভিন্ন ধরনের তোমাদের কারখানা আছে, ওই কারখানাগুলির মধ্যে কিন্তু তোমাদের এই ন্যাপথাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে আমরা কি কি পড়ছি? ফার্স্টে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে আলোচনা করছি, যার তোমাদের এখানে সংখ্যা ছিল হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। তারপর এর যে তোমাদের হচ্ছে পেট্রোলের মধ্যে, পেট্রোল বা গ্যাসোলিনের মধ্যে তোমাদের স্ফুটনাঙ্ক ছিল হচ্ছে, দেখো স্ফুটনাঙ্ক কত এখানে, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। দেন তোমাদের ন্যাপথাতে স্ফুটনাঙ্ক ছিল হচ্ছে 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। তারপর সর্বোচ্চ আগে যে পেট্রোলিয়াম পাইছিলাম, ওই পেট্রোলিয়ামের মধ্যে তোমাদের কার্বন সংখ্যা ছিল 1 থেকে 4। দেন তোমাদের পেট্রোলের মধ্যে ছিল হচ্ছে 5 থেকে 10। পেট্রোলের মধ্যে কার্বন সংখ্যা দেখো 5 থেকে 10। দেন হচ্ছে আমরা পাইছি কি ন্যাপথার মধ্যে পাইছি কত, 7 থেকে 14। দেন ওইটা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত হইতো। দেন পেট্রোল হচ্ছে তোমাদের যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেন এটা হচ্ছে তোমাদের শিল্প কারখানার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এগুলি একটু মাথায় মনে রাখতে হবে, কোনটা রান্নার কাজে, কোনটা যানবাহনের কাজে, কোনটা জ্বালানি হিসেবে, কোনটা কার্বন সংখ্যা কত, কোনটা স্ফুটনাঙ্ক কত, এগুলি একটু মনে রাখতে হবে কষ্ট করে, ঠিক আছে। ওকে, আমরা ন্যাপথা পর্যন্ত পড়লাম। ন্যাপথা কমপ্লিট। এখন আসো ডিজেলে। ডিজেলের মধ্যে কার্বন সংখ্যা হবে, ফার্স্টে হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক হবে 171 থেকে 270। 171 থেকে 270। দেন একটা কেরোসিন ছিল, তোমরা এটা দেখে নিও, 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এর কার্বন সংখ্যা হবে হচ্ছে আমাদের 17 থেকে 20। 17 থেকে 20, ঠিক আছে। কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। কেরোসিনের মধ্যে হবে 121 থেকে 170।
দেখো, কেরোসিনে কেরোসিনের স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে হচ্ছে আমাদের 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং এর কার্বন সংখ্যা কত হবে? 11 থেকে 16। কার্বন সংখ্যা হবে 11 থেকে 16। কার্বন সংখ্যা 11 থেকে 16, এবং মনে রাখবা 13 ভাগ থাকে, 13 ভাগ তোমাদের কেরোসিন থাকে। ওকে, তো আমরা কি কি করছি? আমরা পড়ছি ফার্স্টে হচ্ছে তোমাদের পেট্রোলিয়াম গ্যাস ছিল, দেন তোমাদের পেট্রোল বা গ্যাসোলিন ছিল, দেন আমরা পাইছি কি, হচ্ছে ন্যাপথা, দেন লাস্ট এটা কিন্তু 4 নাম্বার, 4 নাম্বারে হচ্ছে তোমাদের কেরোসিন পাইছো, দেন 5 নাম্বারে তোমার ডিজেল, 5 নাম্বারে হচ্ছে তোমাদের ডিজেল। তার মানে 5টা উপাদান পেট্রোলিয়ামের মধ্যেই 5টা উপাদান। ওকে, দেন তোমাদের এখানে ডিজেলটুকু পড়াইছি, আর এটা হচ্ছে তোমাদের প্যারাফিন মোম ছিল, আর হচ্ছে তোমাদের পিচ ছিল। পিচের একটা তোমাদের দেওয়া আছে একটা সংখ্যা, দেন তোমাদের কত ভাগ দেওয়া আছে ওটা বইতে একটু দেখে নিবা। আর হচ্ছে পিচের কাজটা আমি একটু বলি, পিচ তোমাদের এমসিকিউতে আসতে পারে। পিচের কাজ হচ্ছে রাস্তা নির্মাণে পিচ ব্যবহৃত হয়। তোমরা দেখবা রাস্তা হাঁটা চলাফেরা করার টাইমে দেখবা অনেকের রাস্তাঘাট থাকে হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা দেখবা ভাঙা চূড়া থাকে, তো ওইখানে কিন্তু রাস্তা একদম সমান করতে পিচ ব্যবহৃত হয়। ঠিক আছে, পিচ ব্যবহৃত হয়, এবং এটাকে আমরা ওটার নাম দিয়ে থাকি কিন্তু পিচ। ওটা হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ, যার ফলে রাস্তা নির্মাণে কিন্তু ওইটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে আমরা কয়টা পাচ্ছি হচ্ছে তোমাদের পেট্রোলিয়ামের ক্ষেত্রে, পেট্রোলিয়ামের উপাদান সমূহের মধ্যে পাইছি আমরা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, তারপর তোমাদের পাইছি হচ্ছে ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম, আর হচ্ছে আমাদের পিচ। 7টা জিনিস পাইছি। এর আগে তোমাদের পড়াইছি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে তোমাদের কি কি ছিল? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বা আইসোবিউটেন, আর হচ্ছে পেন্টেন। ফার্স্টটা ছিল হচ্ছে তোমাদের 80% ছিল, দেন তোমাদের 7%, 6%, দেন হচ্ছে 4% এবং 3%। ঠিক আছে, এবং বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসগুলো আছে তার মধ্যে 99.99% হচ্ছে মিথেন পাওয়া যায়। এই লাইনটা একটু কষ্ট করে সবার মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে হচ্ছে তোমাদের আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যদি খতেও কিছু অ্যান্সার করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই লাইনটা ফার্স্টে লিখে নিবা, তারপর তোমাদের যা ব্যাখ্যা করতে বলছে যে তোমাদের এই গ্যাসগুলো কত পার্সেন্ট কোথা থেকে পাওয়া যায় সেগুলো ব্যাখ্যা করো, ওই ব্যাখ্যাটা তোমরা নিচে লিখে দিবা। ঠিক আছে, 2 লাইনে দিবা। আমি বলি, যদি তোমাদের সৃজনশীলে জ্ঞানমূলক যেটা আছে সেটা 1 লাইনে দিবা, তারপর খতে যেটা তোমরা 2 মার্কের একটা অনুধাবন পাবা, ফার্স্টে একটা লাইনে ডিসক্রাইব করবা, যে অ্যান্সারটা জানতে চাইছে সেটা লিখবা, তারপরে ডিসক্রিপশন দিবা, 2টা প্যারা করে লিখবা, 2 মার্ক একদম নিশ্চিত। তারপরে যে তোমাদের গ নাম্বারে যেটা চাইছে অনুধাবনমূলক তোমাদের হচ্ছে রচনামূলক কোশ্চেন, ওইখানে তোমরা 3 মার্কের যেহেতু কোশ্চেন তাই 3টা প্যারা করে লিখবা। ঠিক আছে, তারপর 4 মার্কের যেটা চাইছে ওইটা হচ্ছে 4টা প্যারা করে লিখবা। ঠিক আছে, 4টা প্যারা, তাহলে 2 পেজ লিখলেই হবে। ঠিক আছে, এরকম করে লিখলে কিন্তু তোমাদের মার্ক একদম নিশ্চিত। আর ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, 9-10-এ উঠছো, ভুল ইনফরমেশন দিলেই কিন্তু কাটা। অলওয়েজ সঠিক ইনফরমেশন দিতে হবে। আগে বানিয়ে লিখছো, অনেক কিছু করছো, এখন বানা লেখার মতো কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। প্রত্যেকটা জিনিসের আলাদা আরেকটা মিনিং আছে, যেটা লিখবা ওইটার একদম সেম টু সেম হইতে হবে। ঠিক আছে, বইয়ের ভাষায় লিখতে হবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সাথে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের হাইড্রোকার্বনের সমূহের মধ্যে তোমাদের, তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ, এগুলি যা যা আছে ওইগুলি নেক্সট ক্লাসে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। সবাই ভালো থাকবা, এবং যা যা পড়েছে একটু মাথায় কষ্ট করে এগুলি আবার রিভিশন দিবা। ঘুমাইতে যাওয়ার আগে কিন্তু আবার অবশ্যই রিভিশন দিতে হবে। ঠিক আছে, আর যেটা না বুঝতে পারো সেটা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবা, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝাবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।